ব্যতিচার শেষ করতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, ব্যতিচারে আমাদের ঝামেলা মনে হয় আর হচ্ছে না বা হবে না। এখন আমরা একটু দেখি অপবর্তনের বিষয়। অপবর্তনের যে বিষয়, সেখানে সেখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখো, অপবর্তন জিনিসটা কি। তাহলে এর আগে আমরা দেখেছিলাম কিন্তু ব্যতিচার, এখন আমরা দেখব অপবর্তন। অপবর্তনের বিষয়, তুমি যদি কোনো একটা জায়গায় একটা সরু ছিদ্র থেকে যদি আলো পাস করে দাও, একটা সরু ছিদ্র থেকে, এখানে যদি তোমার একটা সরু ছিদ্র থাকে এখানে, আর এখানে যদি তোমার একটা পর্দা থাকে, এখন এই সরু ছিদ্র থেকে যদি আলো যায়, যে যদি এই পর্দার উপরে পড়ে, তোমাদের কাছে কি মনে হয় এই আলোটা এই পর্দার কি একটা বিন্দুকে আলোকিত করে, না পর্দার উপরে নিচেও কিছু আলো দেখা যাবে? তোমাদের কাছে কি মনে হয়? স্যার উপরে নিচে আলো দেখা যাবে স্যার। কেন দেখা যাবে? আলো তো সরল পথে চলে। স্যার এটা তো কণাগুলা ছড়ায় যায় স্যার। এখানে তোমরা ওয়েভ ফ্রন্ট ক্লিয়ার তো, তরঙ্গ মুখ, এখানে যে আলোটা এসেছে এই জায়গা থেকে যে যাচ্ছে, এইটা কি সোর্স তো আর এখানে ছিল না? ছিল, সোর্স কিন্তু এখানে ছিল না, সোর্স ছিল কিন্তু দূরে। তাই সেখান থেকে তোমার তরঙ্গগুলো আস্তে আস্তে কি হচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। তাহলে যতই আগাচ্ছে, এখানে যখন আসতেছে, এখান থেকে এসে এই দুই পাশে বাধা পাচ্ছে, এই উপরে আর এই নিচে, এই দুই পাশে বাধা পাচ্ছে। তাহলে এই দুই পাশে বাধা পেয়ে এই মাঝখানে এইখান থেকে তোমার আলোটা যাচ্ছে। তার মানে এইখান থেকে এইটা কিন্তু নতুন একটা তরঙ্গ মুখ হিসেবে কাজ করতেছে। এইটা যখন তরঙ্গ মুখ হিসেবে কাজ করতেছে, এই জায়গাটা যখন তরঙ্গ মুখ হিসেবে কাজ করতেছে, এইটা যখন আবার নতুন একটা সোর্স হচ্ছে, এখান থেকে তো আলো এইদিকে যাওয়ার কথা, এইদিকে যাওয়ার কথা, এইদিকে যাওয়ার কথা, এইদিকে যাওয়ার কথা, যে কোনো দিকে যাওয়ার কথা, তাই না? দেখছি যে কোনো দিকে তো যাওয়ার কথা। এখন এই আলো যখন এখান থেকে এদিকে যায়, এখান থেকে এদিকে যায়, এখান থেকে এখানে যায়, তখন কি শুধু সেন্টারই উজ্জ্বল দেখা যায়, না আশেপাশের জায়গাগুলো আলোকিত দেখা যাবে? আশেপাশের জায়গাগুলো আলোকিত দেখা যাবে স্যার। দেখা যাবে, কিন্তু এইখানের ওর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, এখানে যদি সোর্স থাকে, তখন আমরা এরকম চিন্তা করি যে এখান থেকে রশ্মিটা সোজা এসে এই কিনারা এখানে বাধা পাইলো, এখান থেকে সোজা এই দিকে চলে যাবে, সোজা এইটার উপরে উঠবে না। আবার যেহেতু এতটুক যদি আমার চির থাকে এতটুক, তাহলে আলো এখান থেকেও এসে এই সোজা এখানে চলে আসবে। তার মানে এখানে যতটুক চির, এখানে যতটুকু চির এইখানে, আর এখান থেকে যতটুকু বিষয় আসছে এখানে এইখানে, তাহলে এইখানে যতটুকু চির আর এইখানের যতটুকু জায়গা, তাহলে এতটুকু জায়গায় স্বাভাবিকভাবে আলোকিত হওয়ার কথা, কিন্তু আলোটা এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। এই জায়গায় তুমি শুধু আলোকিত দেখবা না, উপরেও কিছু জায়গা আলোকিত দেখবা, নিচেও কিছু জায়গা আলোকিত দেখবা। এটা হাইগেনের নীতির কারণেও বলতে পারো যে এখানে তরঙ্গমুখ, সুতরাং এখান থেকে আবার চারদিকে যে কোনো দিকে যাচ্ছে, সুতরাং আলোগুলা এরকম উপরের দিকেও পড়তেছে, নিচের দিকেও পড়তেছে। কিন্তু আমরা যদি এর রেসপেক্টে বলি, আলো এই সোজা যাওয়ার কথা, কিন্তু এখান থেকে যে রশ্মিটা এই দিক থেকে চলে যাচ্ছে, এই জায়গা দিয়ে চলে যাচ্ছে, যে রশ্মিটা এই জায়গা দিয়ে চলে যাচ্ছে, তাহলে মূল যাওয়ার কথা এখান থেকে,
এখান থেকেও কিছু আলো যাচ্ছে, তাহলে মূল পথ থেকেও কিছু আলো সরে যাচ্ছে, যতটুক কোণে সরে যাচ্ছে এই কোণটা কি বলা হয়? ব্যতিচার কোণ। এই যে সরে যাচ্ছে এই ঘটনাটা কি বলা হয়? ব্যতিচার। তাহলে আমরা সোজা বাংলায় বলতে পারি ব্যতিচারের যে বিষয়টা, সেটাকে আমরা সোজা বাংলায় যদি বলতে চাই, সোজা বাংলায় যদি বলতে চাই ব্যতিচারের ঘটনাটা, সেটা তাহলে আমরা কিভাবে বলবো? সোজা বাংলায় যদি আমরা বলি যে তাহলে এরকম কোন একটা সরু ছিদ্রের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় এই আলো কিনারা ঘেঁষে যখন যায়, এই কিনারা ঘেঁষে যাওয়ার সময় আলোটা সোজাসুজি তো যাই, আর এখান থেকে কিনারা ঘেঁষে সামান্য বেঁকেও আলো চলে যায়। এই যে আলো কিনারা ঘেঁষে সামান্য বেঁকে চলে যায়, এই বেঁকে যাওয়ার যে ঘটনা, এটা কি বলা হয়? অপবর্তন। এই ঘটনাটা কি বলা হয়? অপবর্তন। এর আগে মনে আমরা ব্যতিচার বলছিলাম না, অপবর্তন। ওই কোণটা হলো অপবর্তন কোণ। তাহলে ওইটা একটু আমরা ভুল বলছিলাম। তাহলে এইখানে এই যে মূল পথ যেটা ছিল, এই জায়গাটা ছিল হলো মূল পথ। আলোটা এই কিনারা গেছে একটু উপর দিয়ে চলে গেছে, তাহলে মূল পথের সাথে এখানে এখানে কিছুটা কোণ সৃষ্টি করছে। তাহলে কতটুক কোণে সে বেঁকে গেল, এই কোণটাকেই বলা হয় অপবর্তন। মূলত ব্যতিচার কোনো কোণ না, মূলত কোণ হইলো অপবর্তন কোণ। এর আগে একটু ব্যতিচার সম্ভবত বলছিলাম, ব্যতিচার কোণ না, মানে এটা হইলো অপবর্তন কোণ। তাহলে এই বেঁকে যাওয়ার ঘটনা অপবর্তন, আর যতটুক কোণে বেঁকে যায় সে কোণটাকে বলা হয় অপবর্তন কোণ। এই হলো অপবর্তন। আবার এখান থেকে যদি আলোটা যখন যায়, আলো সোজাসুজি এই পথেই যাবে না, আলো কিছু আলো দেখা যাচ্ছে এর কিনারা ঘেঁষে যাওয়ার সময় এর এই দিক থেকেও কিছু আলো চলে যায় এর কিনারা ঘেঁষে যাওয়ার সময়। তাহলে কিনারা ঘেঁষে যাওয়ার সময় কিছু আলো যদি এদিক থেকেও চলে যায় এখান থেকে, তাহলে এখানের যে কোণটা, এই যে কোণ, এই কোণটাকেও বলা হয়, এই কোণটাকেও বলা হয় অপবর্তন কোণ। তাহলে অপবর্তনের বিষয়টা তোমরা যদি সংজ্ঞা পড়ো তাহলে দেখবা যে কোনো সরু ছিদ্রের ভিতর থেকে যখন আলো যায়, তখন আলোক রশ্মিটা ওই কিনারা ঘেঁষে সামান্য বেঁকে যায়। তার মানে কি একদম সোজা পথ থেকে একটু সামান্য বেঁকে যায়। এই সামান্য বেঁকে যায়, এই যে বেঁকে যাওয়ার ঘটনা, এটাই আমাদের ব্যতিচার। ব্যতিচারের স্যার অপবর্তন না? ও সরি, বারবার ব্যতিচার আসতেছে, এটাই আমাদের অপবর্তন। এটাই কিন্তু মূল অপবর্তন। এখন অপবর্তনের আমরা একটু হিস্ট্রি দেখি, আসলে বিষয়গুলো কিরকম। তাহলে তুমি দেখো অপবর্তনটাকে দুই ভাবে ভাগ করছে, একটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হলো ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। তাহলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন এবং ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন, এই বিষয়টা কি, এই বিষয়টা যদি আমরা আরেকটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে এখানে মূলত একটা সোর্স, তারপরে হইলো এখানে তোমার একটা সির, এরপরে হইলো এখানে একটা পর্দা। এই হলো টোটাল অ্যারেঞ্জমেন্ট। পর্দাটা দেখা যাচ্ছে না, এখানে ধরো, তাহলে এই হলো পর্দা। তাহলে সোর্স, এই হলো চির ফাঁকা জায়গা, এই হলো পর্দা। এখানে ফ্রনহোফার এবং ফ্রেনেল শ্রেণীর যে অপবর্তন, তা এই তিনটা জায়গা থেকে সেপারেট করা হয়েছে। সেটা হইলো যে তোমার এই হলো সোর্স। তাহলে সোর্স থেকে যখন একটা চির আর একটা পর্দা, তাহলে তুমি দেখো দূরত্ব আলাদা করা যায়। এই চির থেকে সোর্সের দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব, দুইটা দূরত্ব। তাহলে এই দুইটা দূরত্বের উপরে নির্ভর করে তোমার সংজ্ঞাটা দান করা হয়েছে। যখন চির থেকে সোর্সের দূরত্ব, উৎসের দূরত্ব এবং চির থেকে পর্দার দূরত্ব দুইটাই অসীম হয়। কথা ভালোভাবে মাথায় রেখো, দুইটাই, নট একটা। যদি চির থেকে সোর্স আর চির থেকে পর্দা দুইটাই যদি অসীম হয়, দুইটাই অসীম হইতে হবে, যে এইটা অসীম এইটা সসীম হবে না। দুইটাই যদি অসীম হয় তখন এই ধরনের যে অপবর্তন, এটাকে
ওই সিস্টেমের যে অপবর্তন এটাকে আমরা বলি ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। আর যদি এর ব্যতিক্রম ঘটে, এর ব্যতিক্রম কি কি ঘটতে পারে? যে চিপ থেকে সোর্সের দূরত্ব, চিপ থেকে পর্দার দূরত্ব, তাহলে এর দুইটাই সসীম হইতে পারে, অথবা একটা এটা সসীম এটা অসীম, অথবা এইটা অসীম এইটা সসীম। দেখো, সোর্স স্থির সসীম, স্থির পর্দা অসীম, সসীম অসীম, অথবা এইটা অসীম এইটা সসীম, অথবা এটাও সসীম এটাও সসীম। এর যে কোনো ঘটনা ঘটলেই সেটাকে বলা হবে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের সংজ্ঞা একদম ক্লিয়ার, আর ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনও ক্লিয়ার। কিন্তু ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে তোমরা একটা মিস্টেক করো, তোমরা সবসময় মনে করো চিপ থেকে পর্দার দূরত্ব অসীম হইলেই এটা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। শুধু চিপ থেকে পর্দার দূরত্বই অসীম হতে পারবে না, চিপ থেকে সোর্সের দূরত্ব অসীম হতে হবে, চিপ থেকে সোর্সের দূরত্ব অসীম হতে হবে। তাহলে চিপ থেকে সোর্সের দূরত্ব অসীম, চিপ থেকে পর্দার দূরত্ব অসীম, দেন ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। আর যদি চিপ থেকে সোর্সের দূরত্ব অসীম বা সসীম, আবার এখান থেকে এখানের দূরত্ব ওইভাবে এইটা যদি অসীম হয়ে যায়, তাহলে এইটা সসীম হইতে বাধ্য, এটা আর অসীম হতে পারবে না, কারণ এটা অসীম এটা অসীম, তখন ওই ফ্রনহোফারে পড়ে যাবে। তাহলে ফ্রেনেল এবং ফ্রনহোফার এই দুইটা ঠিক করে ফেলবে। আর এখানে এই দুইটার ভিতরে তোমাদের পার্থক্য অনেক সময় পরীক্ষায় আসতে পারে বা এমসিকিউতে এগুলা লাগে, পার্থক্যগুলো ঠিক করবা। আমাদের সিলেবাসে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনটা আছে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন নেই। তাহলে আমরা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন নিয়ে কথা বলবো, আমরা এই কাজটা করব। কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট, না ঝামেলা হয়? না স্যার, ঠিক আছে। ঠিক আছে জি স্যার। আচ্ছা, তাহলে যদি আমরা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন নিয়ে এখন কথা বলি, ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখো আমার যে অ্যারেঞ্জমেন্ট নিতে হবে, অ্যারেঞ্জমেন্টে কি কি থাকতে হবে? অ্যারেঞ্জমেন্টে চিপ থেকে সোর্সের দূরত্ব এবং চিপ থেকে পর্দার দূরত্ব কোথায় থাকতে হবে? এই যে চিপ, এই হলো চিপ, আর এই হলো পর্দা। তাহলে চিপ থেকে তোমার মানে সোর্স থেকে চিপ, তাহলে সোর্স থেকে চির হতে হবে অসীম, আর চির থেকে সোর্স থেকে চির হতে হবে অসীম, চির থেকে পর্দাও হতে হবে কি অসীম। কিন্তু বাস্তবে আমাদের হাতে এরকম কোনো সুযোগ কিন্তু নেই যে আমরা তাদেরকে অসীমে রাখবো। তাহলে অসীমে আমরা কিভাবে রাখতে পারি? অসীমে এখানে রাখতে গেলে তোমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকের আন্ডারে তোমাকে অসীমে অসীমে বানিয়ে নিতে হবে। কিরকম? এই সোর্স থেকে তো আলো যাচ্ছে, সোর্স থেকে, তাই সোর্স থেকে যদি আলো যায়, এইখানে যদি আমরা দেখো একটা উত্তল লেন্স নেই, এবং এই সোর্স থেকে যে আলোগুলো যায়, এই চিপটাকে আমি একটু বড় করে আমি ধরলাম আমাদের অঙ্কনের সুবিধার জন্য। এখান থেকে এইটা মনে করো একদম অক্ষ, এবং এটা হইলো চিরেরও মধ্যবিন্দু, আর এই লেন্সেরও অক্ষ। এখান থেকে আলোক রশ্মি একটা এখানে এসে পড়লো, এখান থেকে আলোক রশ্মি একটা এইদিকে এসে পড়লো, এখান থেকে আলোক রশ্মি একটা সরাসরি এখানে এসে পড়লো। তাহলে আলোক রশ্মিগুলো কোনো লেন্সের উপরে যখন এরকম এসে পড়ে, সেটা নির্গত হয়ে যায় কিভাবে? তোমরা মনে হয় জানো কিভাবে যায়, জানো না? যখন বের হয়ে যাবে সেটা কিভাবে বের হয়ে যায়? সবগুলো রশ্মি তখন কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল, সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে সব। তাহলে এটা
এইখান দিয়ে চলে গেল মনে করো, এই হলো চির। আবার এই রশ্মিটাও কি হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে চলে যাবে এইটা। তা এটাও হইলো তোমার এখানে চির, এটাও হইলো চির। তাহলে এখন এইটুক কিন্তু আমার, এই যে জায়গাটুক, এইটুক কিন্তু আমার চিরের প্রস্থ। এই চিরের প্রস্থ এইটুকরে আমি মনে করি এইটুক হইলো আমার এ। তাহলে দেখো, এখন তুমি খেয়াল করো, এই যে রশ্মিগুলা এই যে চিরের উপরে এসে পড়ছে, চির থেকে যে রশ্মিটা বের হয়ে গেছে, তাহলে এই যে রশ্মিগুলা আসছে, এই রশ্মিগুলা তোমাদের কাছে কি মনে হচ্ছে, পিছনের দিকে বাড়াও, রশ্মিগুলাকে যদি পিছনের দিকে বাড়াও তাহলে এরা কি মিলবে? কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে? এই রশ্মিগুলা চিরের উপরে আসলো কোথা থেকে? এই অসীম সোর্স থেকে থেকে। আসছে, এটা মনে হয়? এটা মনে হয় না অসীম থেকে আসছে? জি এটা স্যার। মনে হচ্ছে কিনা? তাহলে তুমি কি এখন এই চির এবং সোর্স তুমি রাখছো কিন্তু কাছাকাছি, বাট মাঝখানে লেন্স দেওয়ার কারণে দুইটার দূরত্ব কি হয়ে গেছে? অসীম। 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 এইটা হলো টেকনিক তোমার অসীম বানানো, এছাড়া বাস্তবে কিন্তু সম্ভব না বানানো। তাহলে এখানে একটা উত্তল লেন্স মাস্ট দিতেই হবে। এরপরে ঘটনাটা দেখো, এখানে খেয়াল করো, এখানে যদি আমি একটা উত্তল লেন্স দিই, এটা যদি তার অক্ষ হয়, এখন তোমার কোন জায়গায় উজ্জ্বল অন্ধকার পেতে হলে রশ্মিগুলা উপরিপাতিত না হইলে হবে? উপরিপাতিত না হইলে হবে? না স্যার। অবশ্যই না কি স্যার। হতে হবে, উপরিপাতিত হতে হবে। কিন্তু এই অবস্থায় তোমার যখন লেন্সটা ছিল না, তখন পর্দার উপরে এসে তারা যে পড়ছে, সব বিচ্ছিন্ন ভাবে রশ্মিগুলো সমান্তরালে পড়ছে না, উপরিপাতিত হয়েছে? হয় নাই। তাহলে তুমি তো এখানে এই যে তীব্র আলো, অন্ধকার আলো আর পাচ্ছ না। তাহলে তীব্র আলো আর অন্ধকার আলো পেতে গেলে এই রশ্মিগুলাকে তুমি সমান্তরালে ফালাইলে এখানে হবে? এরকম আইসা পড়লে হবে? এই লেন্সটা যদি না থাকতো, এটা যদি না থাকতো, এইভাবে কি সমান্তরালে এসে পড়লে কখনোই উজ্জ্বল অন্ধকার এই পর্দার উপরে পাবা? মনে হয় না। না। কারণ পর্দার উপরে উজ্জ্বল অন্ধকার পেতে গেলে এই রশ্মিগুলো কি হতে হবে, এসে উপরিপাতিত হতে হবে উপরিপাতিত। না? উপরিপাতিত। তাহলে এভাবে কখনোই যত রশ্মি আসতেছে সব সমান্তরালে আসতেছে, তাহলে উপরিপাতিত হচ্ছে না। তাহলে এই রশ্মিগুলোকে আবার কি করতে হবে, একত্রিত করতে হবে। একত্রিত করার কৌশলটা কি আবার? তাহলে এখানে আবার একটা লেন্স রাখতে হবে এবং উত্তল লেন্স। তাহলে এখানে তুমি আবার একটা উত্তল লেন্স এখানে বসো। তাহলে উত্তল লেন্স যদি এখানে রাখো আবার, তাহলে কি ঘটনা ঘটবে এখানে? এখানে উত্তল লেন্স রাখলে কি ঘটবে, কি এখান থেকে রশ্মি আসছে, এখান থেকে এখানে রশ্মি আসছে এই বিন্দুতে, খেয়াল করে দেখো। তাহলে এখান থেকে এটা কি সমান্তরালে গেছে না, লেন্সের উপরে পড়ছে? এটাও কি সমান্তরালে গেছে না? এটাও কি সমান্তরালে গেছে না? তাহলে এই সমান্তরাল রশ্মিগুচ্ছ এখানে এসে এটা কি যখন প্রতিসিরিত হবে এই সোজাসুজি চলে যাবে? সুযোগ আছে এখান থেকে যাওয়া? না। তাহলে কিভাবে যাবে সে? এই পথে আর যাচ্ছে না, যাবে কিভাবে এখান থেকে? এইখানে আইসা এই বিন্দুতে মিলবে। এই রশ্মিটা কি হবে, এই সোজাসুজি আর কি এই পথে যাবে? না, ওই বিন্দুতে মিলিত হবে। এটাও কিন্তু এই পথে যাবে না, এটাও যে ওই বিন্দুতে এখানে মিলিত হবে। আর এই যে রশ্মিটা এ কি করবে, এ কি সোজাসুজি চলে যাবে? জি স্যার। এটা সোজাসুজি যাবে কেন? জি স্যার। আলোক কারণ এটা কেন্দ্র কিন্তু দিয়ে গেলে আলোক স্যার কেন্দ্র দিয়ে সোজাসুজি যাবে যাবে স্যার। স্যার। কেন্দ্র দিয়ে যাচ্ছে, সে সোজাসুজি চলে যাবে। এখন কি কোনো বিন্দুতে মিলিত হয়েছে? একটা বিন্দুতে মিলিত হয়েছে না? জি স্যার। তাহলে এই যে বিন্দুতে মিলিত হয়েছে এইখানে একটা হয় উজ্জ্বল নয় অন্ধকার কিছু একটা পাওয়া যাবে, যেহেতু এখন উপরিপাতিত হয়েছে, ওখানে তীব্রভাবে কিছু একটা পাওয়া যাবে।
আর যখন উপরিপাতিত না হইতো এভাবে সমান্তরালে এসে পড়তো, তাই সমানভাবে আলো এসে পড়তো, এখানে কোনো উজ্জ্বল অন্ধকারের কোনো ঘটনাই ঘটতো না। তাহলে ব্যতিচার অপবর্তনের কোনো তো সুযোগই ছিল না, কারণ সকল আলো এসে যখন পড়বে তখন এটা তুমি সমানভাবেই উজ্জ্বল দেখবে। সেটা কম তীব্র দেখো আর বেশি তীব্র দেখো, মানে যখন সিঙ্গেল আলোক তরঙ্গ আসে, আলোকিত করে ও আলোকিত করে ও আলোকিত করে, এই জায়গাটা পুরোই আলোকিত। কিন্তু যখনই তারা এসে মিলিত হয় তখন এই পয়েন্টটা আগে যেভাবে আলোকিত হয়েছিল এখন হয় এটা খুব প্রকট ভাবে জ্বলে উঠবে, অথবা এটা একদম অন্ধকার হয়ে যাবে, কারণ উপরিপাতিত হয়েছে। হয় বিস্তারটা এখন ওই বিন্দুর সর্বোচ্চ হবে, অথবা এই উপরিপাতিত হওয়ার কারণে সর্বনিম্ন হবে। যদি সমদশায় উপরিপাতিত হয় তাহলে সর্বোচ্চ হয়ে যাবে বিস্তার ওই বিন্দু, আর যদি বিপরীত দশায় উপরিপাতিত হয় তাহলে এখানে সর্বনিম্ন হবে। তাহলে এই বিন্দুটা এখন উজ্জ্বল অন্ধকার হওয়ার একটা সুযোগ আছে। তার মানে এখানে একটা তোমার ব্যতিচার বলো, অথবা এরকম তোমার উজ্জ্বল অন্ধকার ডোরা বলো, অর্থাৎ ব্যতিচার ঝালর, এখানে একটা ব্যতিচার ঝালর এরকম পাওয়া যাবে, উজ্জ্বল অন্ধকার এরকম একটা কিছু পাওয়া যাবে। তাহলে আরবার একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে যখন এখানে এসে পড়ছে, এই যে রশ্মিটা, এই রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়াও দেখি, এটাকেও পিছনের দিকে যদি বাড়াও, এটাকেও যদি পিছনের দিকে বাড়াও, এখন দেখো তো এই রশ্মিগুলো আসলে আসলে কোথা থেকে আসছে? এই রশ্মিগুলো কি মনে হয় এরা পিছনের দিকে বাড়াইলে কোনো জায়গায় মিলবে না, অসীম থেকে মিলবে আসছে। কোন জায়গায়? যে অসীমে। তার মানে এই রশ্মিগুলা এসে এই এই যে পর্দার উপরে পড়ছে, তাহলে অসীম থেকে। আর আমরা কি বলি আসছে সিট থেকে, তাই সিটটা কোথায়? পর্দা থেকে। আসলে তো রশ্মি গেছে সিট থেকে। আর এই কন্ডিশনে আমরা বলি কি এই আলোটা আসছে অসীম থেকে। তাহলে অসীম থেকে, আর যেহেতু আলো সিট থেকে যাচ্ছে, তাহলে সিটটা এখন কোথায় আসলে? অসীমে। সির অসীম। তাই দেখছো কিভাবে অসীম বানানো যায়। এছাড়া কিন্তু তুমি কোনোভাবেই অসীম বানাইতে পারবে না। তুমি কি ঘটনা বুঝছো দুইটা লেন্স কেন জরুরি? এছাড়া কি তোমার অপবর্তন হওয়ার সুযোগ আছে? নেই। না তাহলে স্যার, এটাকে কোন শ্রেণীর অপবর্তন বলবো এখন? কোন শ্রেণীর অপবর্তন বলবো? ফ্রনহফার। এটাকে ফ্রনহোফার শ্রেণীর ফ্রনহোফার। অপবর্তন। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন, এইটাই আমাদের এখন সিলেবাস। স্যার আমরা এখন যদি আসো, স্যার আমরা যদি ধরে নিতাম এগুলা মনে করেন যে অসীমই আছে, যদি লেন্স ব্যবহার না করে ধরে নিতাম তাহলে ধরে নিতে পারতাম না। তুমি তো কোনো এখানে প্রমাণই করতে পারবে না। অসীম থেকে এনে তুমি কিভাবে চিত্র অঙ্কন করবে? আগে যেমন আমরা ডট ডট দিয়ে অসীম চিন্তা করতাম। তুমি এখানে এখানে অসীম চিন্তা করে তুমি যদি অঙ্কন করো তাহলে তো সেটা হবে না, বাস্তবসম্মত না। আসলে তো অসীমে না, তুমি ধরে নিলা অসীমে, কিন্তু যে কোনো ভাবে তখন তুমি ফ্রেনেল শ্রেণী ফ্রনহোফার শ্রেণী ডিফারেন্স করবা কিভাবে? তাদের মধ্যে কোনো তো তুমি তখন ফ্রনহোফারও যেভাবে ব্যাখ্যা করতে হবে, ফ্রেনেলও তোমার কি একইভাবে ব্যাখ্যা করতে হবে না? জি স্যার। আলোর ক্রাইটেরিয়া ডিফারেন্ট তুমি করতে পারবে না। তাই এখানে তো আমাদের হাতে সুযোগই আছে সরাসরি অসীমে তৈরি করে দেওয়া। অসীমে তৈরি করে দেওয়া সরাসরি সুযোগ আছে। জি স্যার। ঠিক আছে, এই একটা এখানের বিষয়, এখানের এই একটা বিষয়। এখন তুমি এখানে খেয়াল করে দেখো যে এখান থেকে এখন আমরা আমাদের দরকার হলো ব্যতিচার, সরি বারবার ব্যতিচার চলে আসছে। আমাদের দরকার এখন অপবর্তনের ঘটনাটা ব্যাখ্যা করা। মূল পয়েন্টে আসো। অত্যন্ত টাফ একটা জায়গা, আমি আগেই বলে নিচ্ছি, অত্যন্ত টাফ। আমি এটা গাণিতিক ভাবে অত ব্যাখ্যায় যেতাম না, আমি সরাসরি সূত্রটা লিখতাম। এবং এখানে তোমার প্রশ্ন যেটা আসার তা মূলত ব্যতিচার থেকেই আসে। অপবর্তন থেকে যদি প্রশ্ন আসেও তোমাদের, সেটা সরাসরি সূত্র দিয়ে আসবে, ভিতরে যাবে না, কোনো সুযোগ নেই। ওগুলো সব উপরের লেভেলে
এর প্রমাণ টরমানও সব উপরের লেভেলে, এগুলো আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছি অপটিক্স। এইসবের প্রমাণের ব্যাখ্যা দেখতে, এখন এইখানে তোমাদের সেগুলো আসলে ওইভাবে নেই, আর এই প্রমাণগুলো ওইভাবে লাগে না, সরাসরি আমরা সূত্র মুখস্থ করলেই হবে। একদম নিশ্চিন্ত থাকো তোমরা, শুধু সূত্র মুখস্থ করলেই হবে। তারপরেও আমি কিছু জিনিস একটু ভিতরের কথা বলতেছি, তোমরা শুনবা, কারণ ভিতরের দুই একটা ব্যাখ্যার জন্য এই কথাগুলা একটু হেল্প তোমাদের করবে। তাই আমরা ভিতরের বিষয়টা নিয়ে একটু কথা বলি, কিভাবে অপবর্তনের শর্তটা আমরা গাণিতিকভাবে এখানে প্রমাণ করে নিয়ে আসতে পারি। খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমরা যদি এভাবে যদি ধরি, লেন্সটাকে একটু বাড়ানো দরকার, হয়তো এরকম। এখান থেকে মনে করো ওই যে অপবর্তনের কথা বলছিলাম, এই যে সিরের জায়গাটা, এই সিরের জায়গাটা এইটা, তাহলে আলোক রশ্মি তো এখান থেকে গেছে, আলোক রশ্মি এখান থেকে বেঁকে যেতে পারে না কোনো রশ্মি, না এখান থেকে শুধু এই একটা রশ্মি যাবে? কি মনে হয় তোমাদের কাছে, এখান থেকে কি একটা রশ্মি যাবে? এইটা যদি তোমার এ বিন্দু হয়, এইটা যদি তোমার বি বিন্দু হয়, তাহলে এই এ বিন্দু থেকে কি তোমার একটা রশ্মি কি এখানে, যে এইটা মনে করো এম, এই বিন্দুটা এম, এইটা মনে করো সি বিন্দু, বা এইটা মনে করো ও বিন্দু আলোক কেন্দ্র, অথবা হ্যাঁ সি বিন্দুই ধরো আলোক কেন্দ্র। তাহলে এই যে রশ্মিটা আসছে এই এ বিন্দু থেকে সিরের এ বিন্দু থেকে কি শুধু এম রশ্মি যাবে, না এখান থেকে আরো রশ্মি আরো বিভিন্ন দিকে যেতে পারে? কি মনে হয় তোমার? স্যার আরো রশ্মি যাবে স্যার। আরো অসংখ্য যেতে পারে, প্রত্যেকটা জায়গা থেকেই তো এরকম রশ্মি যাবে না? এই বি বিন্দু থেকেও এখানে কি এই একটা রশ্মি যাওয়ার তো সুযোগ নেই, বিএন রশ্মি যাওয়ার সুযোগ নেই, অসংখ্য রশ্মি যাবে। তাহলে মনে করো আমরা ধরতেছি সিকোয়েন্স, সিরিয়াল অনুযায়ী, এখান থেকে কোন একটা রশ্মি এই পথে এখানে আসলো, এই পথে, এই পথে আসলো এখানে। তাহলে এই যে মূল পথ থেকে যাওয়ার কথা, এখান থেকে যে রশ্মিটা এর সাথে একটু বেঁকে গেল, এখানে কি একটা কোণে বেঁকে গেছে না? এই কোণটা মনে করো থিটা। তাহলে এই কোণটাকে মূল পথ থেকে এই যে রশ্মি বেঁকে গেল, বেঁকে যে কি করবে সে এরপরে যখন লেন্স থেকে পার হয়ে যাবে, এই পর্দার উপরে কোন একটা বিন্দুতে পড়বে না? এখান থেকে যে কি পর্দা নক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে হয়তো রশ্মিটা পর্দা নক্ষের সমান্তরালে যে তোমার এরকম, বা এটা এটা এখান থেকে যে তোমার পর্দা নক্ষের উপরে কোনো একটা জায়গায় এখানে পড়বে, পর্দার উপর, এখান থেকে গেল। আবার এই পয়েন্ট থেকে তোমার এই যে জায়গা, এইটা মনে করো তোমার ডি বিন্দু। তাহলে এই ডি বিন্দু থেকে কি শুধু ডিসি রেখা যাবে? আরো অসংখ্য রেখা এখান থেকেও এদিকে এদিকে বিভিন্ন দিকে যেতে পারে না? তাই এখান থেকেও তোমার একটা রশ্মি তোমার হয়তো এখান থেকে যে এই যে রশ্মিটা এই দিকে চলে গেল, এখানে পর্দা নক্ষের উপরে পড়ছে। তাহলে এই দুইটা রশ্মি এই পর্দা নক্ষের উপরে কিভাবে, মানে লেন্সের উপরে যে কিভাবে পড়ছে, সমান্তরালে পড়ছে না? তাহলে এটা যতটুকু কোণে মূল জায়গা থেকে এই রশ্মিটা আমরা সরিয়ে ধরছি, বেঁকে গেছে, এখান থেকেও এই রশ্মিটা ততটুকু কোণে এখান থেকে মনে করো আরেকটা রশ্মি যা এই সোজা পথের সাথে থিটা কোণে বেঁকে এসে এই লেন্সের উপরে পড়ছে। তাহলে এই যে লেন্সের উপরে পড়লো এই যে রশ্মি দুইটা, এখানে এইটা মনে করো পি, আর এইটা মনে করো কিউ। তাহলে তোমরা বলো এই ডি কিউ রশ্মি আর এপি রশ্মি
এরা কি লেন্সের উপরে এসে যে পড়ছে, এরা সমান্তরাল রশ্মি না অসমান্তরাল রশ্মি? স্যার সমান্তরাল। সমান্তরাল হবে। এরা কিন্তু সমান্তরাল। এখন কথা হয়েছে এভাবে রশ্মি আসতে পারে কিনা। এক দুইটা রশ্মি যাবে, হাজার হাজার লক্ষ রশ্মি তরঙ্গ যেতে থাকে। তাহলে এখান থেকে কোন তরঙ্গ সরে যাবে, এখান থেকেও ওই ততটুক তরঙ্গ সরে যাবে, এখান থেকে আরো বেশিও সরে যাবে, আরো কমও সরে যাবে, এরকম রশ্মি এখানে ভরা, অভাব নেই। এখান থেকে এর থেকে আরো বেশি সরে যাবে, এর থেকে আরো কম সরে যাবে, তাহলে এর থেকে যে কম সরে যাবে এখান থেকে কম সরে যাবে, তার সাথে আবার তার একটা সমান্তরালের বিষয় অলরেডি চলে আসবে। তাহলে এরকমের কন্ডিশনের রশ্মি এই চিপ থেকে যেতে পারে, যেতে পারে। আবার এখান থেকে বি থেকেও কোন রশ্মি এই বিএন পথে না, যে বিএন পথে তো যাবি, যা যাবার গেল, আবার কিছু কিছু রশ্মি এভাবেও সে চলে যাবে। এখানে তোমার এই যে আর বিন্দুতে এসে পড়লো, তাহলে বি আর রশ্মি, ডি কিউ রশ্মি, এপি রশ্মি, এরা পরস্পর কি সব সমান্তরাল। সমান্তরাল। এই কোনটা হইল থিটা, সমান্তরাল। কথা ভালো করে কথা শুনবা এবং কথা একটু বোঝার চেষ্টা করবা, একটু ভালো করে শোনার চেষ্টা করবে। তাহলে এই তিনটা রশ্মি সমান্তরাল যদি কোনো লেন্সের উপরে পড়ে, উত্তল লেন্সের উপরে, তারা প্রতিসরিত হয়ে কি হবে? এখন আমাকে তার মানে তোমাদের মতামতটা দাও। এরা প্রতিসরিত হয়ে যখন পর্দায় পড়বে এই তিনটা রশ্মি কিভাবে পড়ে? তারা কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিন্দুতে পড়বে না একত্রিত কোনো একটা বিন্দুতে পড়বে? স্যার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিন্দুতে পড়বে স্যার, সমান্তরালে, তবে সমান্তরালে। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিন্দুতে পড়বে কেন? তোমার যুক্তি কি? স্যার এটা যদি আমরা একটা রশ্মির ইয়া করি স্যার, লেন্সের উপরে পড়লে তো এটা প্রধান অক্ষের সমান্তরালেই যাবে স্যার। তো আমরা একটা রশ্মি কল্পনা করতেছি, সমান্তরালে যাবে না স্যার? আচ্ছা, তাহলে তুমি আমাকে বুঝাও, আমাকে আগে বুঝাও, এ এম রশ্মি, ডিসি রশ্মি, বিএন রশ্মি, তারা কেন সব অবিন্দুতে মিলিত হয়েছে? স্যার তারা তো স্যার ইয়াতে সমান্তরালে ছিল স্যার, প্রধান অক্ষের সমান্তরালে ছিল, এই কারণে। তাহলে এই তিনটা রশ্মিও পরস্পর কি? এপি, ডিকিউ, ডিআর, তারা কি? স্যার এটা তো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল না। প্রধান অক্ষের সমান্তরালের বিষয় কেন? সমান্তরাল রশ্মি যখনই তোমার লেন্সের উপরে যে পড়ে, কোন লেন্সের উপরে যতগুলো রশ্মি সমান্তরালে, এই রশ্মিগুলো আমি এভাবে ধরেছি, তাহলে আমি লেন্সটাকে যখন সোজা করে এভাবে চিন্তা করি তখন প্রধান অক্ষ আমার এইটা। আমি যদি বাঁকাভাবে ধরে চিন্তা করি তখন আমার ঘটনাটা কি? অর্থাৎ লেন্সের অন্য পাশ থেকে তুমি কি পড়ছো, লেন্সের প্রপার্টিস কি, লেন্সের কোনো এক পাশ থেকে উত্তল লেন্সের সমান্তরাল রশ্মি যারা আসবে, সমান্তরাল রশ্মিগুলো যখন প্রতিসরিত হবে তখন তারা কি হয়? এটা তোমার, প্রথম তো এটা ফোকাস তোমার, দিয়ে যাবে স্যার। এটা তোমার, এটা তোমার যেটাই হোক, যত রশ্মি সমান্তরাল দিয়ে যাক, সমান্তরালে যেভাবেই রশ্মি পিছন থেকে যাক, তারা যখন যে লেন্সের উপরে পড়ে তখন প্রতিসরিত হয়ে তারা অবশ্যই একটা বিন্দুতে মিলিত হবে, অবশ্যই তারা একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে তোমার এখানে যদি আমরা এই এখানে এই প্রধান অক্ষের সমান্তরালে হয়তো বা রশ্মিগুলো হয় নাই, প্রধান অক্ষ থেকে সামান্য বেঁকে গেছে, তাহলে যদি তারা প্রধান অক্ষের সমান্তরালে যাইতো তাহলে প্রধান অক্ষের কোনো বিন্দুতে তারা মিলিত হইত। কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে না, যে রশ্মি সমান্তরালে গেল কিন্তু তারা অপর পাশে যে তারাও মিলিত হবে, হয়তো প্রধান অক্ষের উপরে মিলিত হবে এই রশ্মিগুলো। তবে এই রশ্মিগুলো তখন সোজাসুজি কোথাও যে মিলিত হবে, এবং এটা মিলিত হবে তখন মূলত আসলে তুমি এভাবে চিন্তা করো, তোমরা যেহেতু প্রধান অক্ষের উপরেই তোমাদের আস্থা বা ওটা নিয়ে কাজ করছো, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রধান অক্ষ কি এইভাবে ধরছি না?
এইভাবে ধরছি কিনা? এখন যদি আমি প্রধান অক্ষের কথা এইভাবে চিন্তা করি, তাহলে এই রশ্মি এখান থেকে যে ওই প্রধান অক্ষের উপরে কোন একটা জায়গায় মিলিত হবে, এই রকমের যদি প্রধান অক্ষটা বিবেচনা করি, তাহলে এইটা যদি তার প্রধান অক্ষ বিবেচনা করি, তাহলে প্রধান অক্ষ থেকে যতটুক সরিয়ে বিবেচনা করলাম, এখানে রশ্মিটাও ততটুক সরিয়ে ধরলাম, এখানে রশ্মিটাও ততটুক সরিয়ে ধরলাম, তাহলে এই তিনটে রশ্মি যে আবার মিলিত হবে তাহলে কোন জায়গায়? তাহলে এই রশ্মিটা সোজা এখান থেকে চলে যাবে, এই রশ্মিটা এখানে মিলিত হবে, এই রশ্মিটা যে এখানে মিলিত হবে। দেখো এই ঘটনাটা বুঝছো তো? বুঝো নাই? আমাদের বিষয় হলো যে আমরা এখানে এখানে তোমার কিন্তু এই লেন্সটা তুমি যখন প্রধান অক্ষ এটাকে ধরে কাজ করছো, তাহলে এর সমান্তরালে রশ্মিগুলো যে ওই প্রধান অক্ষের উপরে মিলিত হয়েছে। এখানে রশ্মি একটা দুইটা না, লক্ষ লক্ষ রশ্মি। তাহলে বাকি রশ্মিগুলা এখান থেকে যে যাচ্ছে, এরাই যারা যাচ্ছে সমান্তরালে একদম সোজাসুজি, তাদেরকে না হয় তুমি মিলিত করতে পারলা। যারা এখান থেকে সমান্তরালে এরপরে যাবে না, এরকম রশ্মি এখানে কি একটা দুইটা? যা একদম সোজা যাবে না, রশ্মি নাই, অসংখ্য। তুমি ওই রশ্মিগুলোকে কি করবা? তাদেরকে যখন কনসিডার করতে হয়, এই একটা এরকম তো আমি তিনটার কথা বলছি, এরকম লক্ষ লক্ষ আছে। তখনও তোমার ওই যে তাদের ভিতরে সমান্তরাল যারা, তাদেরকে সমান্তরাল ধরে ওই প্রধান অক্ষ আবার ওই সমান্তরালের সাথে যে কোনো একটা সমান্তরাল রেখা বিবেচনা করে তাদেরকে কোনো বিন্দুতে তোমাকে অ্যাডজাস্ট করাইতে হবে। তাহলে এইভাবে রশ্মিগুলো যে তখন এইটা তার প্রধান অক্ষ হিসেবে কাজ করতেছে, ডিকিউ, এই ডিকিউ রেখাটা, এই ডিকিউ রেখার সরাসরি ও চলে গেল, ও এখান থেকে বাঁকা এই বিন্দুতে আসবে, ও এখান থেকে এই বিন্দুতে আসবে। এই বিন্দুতেও তোমার একটা মিলিত অবস্থায় তোমার পরিবর্তিত রূপ দেখা যাবে, পরিবর্তিত রূপ দেখা যাবে। তাহলে প্রথমত তোমার একদম আমরা যখন মূল এরকম ধরেছিলাম সেন্টার থেকে, চিরের দুই মাথা থেকে, আর সেন্টার একদম চিরের মাঝখান থেকে অক্ষ ধরে আমরা যখন রশ্মি চিন্তা করছি, তখন মাঝখানে একটা বিন্দু পেয়েছি। এখন তুমি দেখো এখানে এই মাঝখানের যে বিন্দুটা পেয়েছি, এই ও বিন্দুতে যখন রশ্মিগুলো এসে মিলে, তখন এই রশ্মিগুলোর মধ্যে পথ পার্থক্য কত? এই যে ও বিন্দুতে এসে কোন কোন রশ্মি মিললো, একটা হলো বিএন আর একটা হলো এএম, তাদের মধ্যে পথ পার্থক্য কত? এই বিএম এবং এএম এই রশ্মি দুইটাই যে ও বিন্দুতে মিলছে, তাহলে এই দুইটা রশ্মির মধ্যে পথ পার্থক্য কত? কেউ বলতে পারো? 0। এর মধ্যে কোনো পথ পার্থক্য নেই। এএম রশ্মিটাও যতখানি দূরত্ব অতিক্রম করছে, বিএন রশ্মিটাও ততখানি দূরত্ব অতিক্রম করছে। ডিসি রশ্মিটা সোজা চলে গেছে, এরপরে এখান থেকে তাহলে যেহেতু এইটা একদম মধ্যবিন্দু, ডি বিন্দুটা অক্ষটা মাঝখানে, তাহলে এ থেকে ডি এর দূরত্ব আর ডি থেকে বি এর দূরত্ব সমান, তাহলে এ যতখানি বেঁকে ও বিন্দুতে আসছে, এই বি থেকে রশ্মিটা এই ততখানি বেঁকেই সে ও বিন্দুতে যেয়ে পড়েছে সরাসরি, সরাসরি ও বিন্দুতে যেয়ে পড়েছে। তাহলে ও বিন্দুতে যখন আসছে, তখন এম রশ্মি আর বিএন রশ্মি তাদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই। তাহলে দুইটা রশ্মির মধ্যে যখন কোনো পথ পার্থক্য না থাকে এবং তারা যখন উপরিপাতিত হয়, তারা কি সমদশায় উপরিপাতিত হয় না বিপরীত দশায় উপরিপাতিত হয়? তোমাদের কাছে কি মনে হয়? সমদশা। এটা তোমরা একটু একটু ইসের স্ট্রাকচার, তরঙ্গের স্ট্রাকচারটা তোমরা একটু ফলো করো। স্ট্রাকচারটা কি রকম? এই যে তুমি দেখো, এই একটা জায়গা থেকে তোমার তরঙ্গ যাচ্ছে, এই হলো একটা তরঙ্গ, এইভাবে যাচ্ছে, খেয়াল করে দেখো, ঠিক পথ পার্থক্য নাই। তার মানে এখান থেকে
আরো একটা তরঙ্গ যদি এখান থেকে স্টার্ট করে, তাহলে দুইটা তরঙ্গের মধ্যে তো কোনো পথ পার্থক্য নাই, তাহলে এই আরেকটা তরঙ্গ তার উপরে এসে পড়লো। তাহলে প্রথম তরঙ্গের বিস্তার এ, দ্বিতীয় তরঙ্গের বিস্তার যদি হয় এ, তাহলে এই জায়গার লব্ধি তরঙ্গের বিস্তারটা কি এরকম হয়ে যাবে না? অনেক বেশি হয়ে যাবে না? যখন পথ পার্থক্য না থাকে তখন তারা সমদশায় মিলিত হয়, তখন এইখানের কণাটাকে এই যে কাঁপায় সেটা সর্বোচ্চ পরিমাণ, এই প্রথম তরঙ্গ যেদিকে কাঁপায় দ্বিতীয় তরঙ্গটাও একই দিকে কাঁপায়, ফলে এই জায়গার কণাটা সর্বোচ্চ পরিমাণ কাঁপতে থাকে এবং এই জায়গাটা একদম চকচকা উজ্জ্বল। এই জায়গাটা কেন উজ্জ্বল? ও বিন্দুটা উজ্জ্বল কেন? কেন উজ্জ্বল? আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। বুঝি নাই কথা। সমদশায় এসে পড়ছে, এইটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম এটার নাম, এটার নাম কেন্দ্রীয় চরম। ওই জায়গাটা। এখন আসো, এ পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই, একদম ইজি, আগের কথাগুলাই। এখন আমরা আসি, এই যে বিন্দুটা, এই বিন্দুটা আসলে কি হবে? চরম না অবম না কি আসলে আমরা জানি না। মানে জায়গাটা কি উজ্জ্বল না অন্ধকার? তুমি কি এটা বলতে পারো যে এই বিন্দুতে যখন পড়ছে এটাকে যদি আমি ই বিন্দু বলি, এই ই বিন্দুতে যে রশ্মি দুইটা এসে পড়েছে এটাকে যদি মূল অক্ষ হিসেবেই আমি ধরি, তাহলে আমার রশ্মি হলো একটা হলো এপি আর একটা হলো বিআর। এই দুইটা রশ্মি যখন এসে ই বিন্দুতে মিলিত হয়েছে তখন দুইটা রশ্মি কি সমান পথ অতিক্রম করছে না ভিন্নতা আছে? তোমাদের কাছে কি মনে হয়? কি মনে হয়? এপি এবং বিআর এই রশ্মি দুইটা যখন এসে ই বিন্দুতে মিলিত হয়েছে তাদের মধ্যে কি কোনো পথ পার্থক্য আছে না নাই? স্যার পথ পার্থক্য আছে। তাদের মধ্যে পথ পার্থক্য আছে। পথ পার্থক্য আছে, এখানে আমার অঙ্কনেরও ত্রুটি আছে, আবার দেখা গেছে এখান থেকে যে এখানে যে পড়লো, এখান থেকে যে এখানে পড়লো, এদের মধ্যে একটা পথ পার্থক্য থাকে, কারণ এটা এখান থেকে যাচ্ছে আর এটা এখান থেকে যাচ্ছে, এদের মধ্যে একটা পথ পার্থক্য আছে। এখন ই বিন্দুটা উজ্জ্বলও হতে পারে অন্ধকারও হতে পারে। এখন কনফিউজ, আমি ই বিন্দুর উপরে সরাসরি কোনো স্টেটমেন্ট দিতে পারতেছি, কিন্তু ও বিন্দুর উপরে কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছে, ই বিন্দুর উপরে পারবো। এখন ই বিন্দু কি হতে পারে? উজ্জ্বলও হতে পারে অন্ধকারও হতে পারে, তাই না? বুঝো না এই কথা? এখানে তো কনফিউজ আমরা, যেহেতু পথ পার্থক্য আছে। এখন আসো তুমি পথ পার্থক্যের বিষয়, তাহলে এখান থেকে পথ পার্থক্য কতটুকু? এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি এর উপরে, এবং এই লম্বটা মনে করো এফ বিন্দু, তাহলে এখানে পথ পার্থক্য হলো বিএফ, যেটা আমরা আগে থেকে শিখে আসছি, মনে পড়ে? ব্যতিচারে আমরা বলেছিলাম, মনে পড়ে কিনা? তাহলে এই দুইটা জায়গার মধ্যে পথ পার্থক্য হলো আমার বিএফ। এখন তুমি আসো, এই যে ই বিন্দুটা আমার কি হবে? চরম হবে না অবম হবে? অর্থাৎ উজ্জ্বল হবে না অন্ধকার হবে? এই অপবর্তনের ক্ষেত্রে আবার উজ্জ্বল অন্ধকার সাধারণত বলে না, বলে চরম বা অবম। তাহলে এখন তোমার
ওই বিন্দুটা কি চরম হবে না অবম হবে, এটার নাম হলো কেন্দ্রীয় চরম। তারপরের যে আস্তে আস্তে টান করে উপরে, সেগুলাকে বলা হয় প্রথম চরম, দ্বিতীয় চরম, তৃতীয় চরম। আর অন্ধকার যেগুলা, সেগুলাকে বলা হয় প্রথম অবম, দ্বিতীয় অবম, তৃতীয় অবম, এভাবে। তাহলে ই বিন্দুটা প্রথম কথা হইলো চরম হবে না অবম হবে, তারপরে সে প্রথম চরম হবে না প্রথম অবম, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি সবকিছু বাদ দিয়ে আমার মন মতো আমি ধরে নিই, এই কিন্তু ঝামেলার জায়গায় কিন্তু চলে আসছি। ভালো করে কথা খেয়াল করো, এই বিশ্লেষণ কিন্তু তোমাদের এই লেভেলের বইয়ে তোমরা পাবা না। কথা ভালো করে খেয়াল করো। তাহলে এই বিন্দুটাকে আমি কিছুই যেহেতু জানি না, আমি ধোঁয়াশা কুয়াশার ভিতরে, আমি এই বিন্দুটাকে আমার একদম ইচ্ছা মতো আমি ধরে নিই। আমি ধরি 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 ই বিন্দুটি প্রথম অবম হবে যদি যদি পথ পার্থক্য সমান সমান, পথ পার্থক্য সমান সমান ল্যামডা হয়। এইটা আমি ধরলাম, এটা একদম আমার মন গড়া কথা, তোমাদের প্রত্যেকেরই এটা মন গড়া কথা। এখন যদি কোনোভাবে এই শর্তটা তুমি স্যাটিসফাই করতে পারো, তাহলে তুমি বলতে পারবে এই বিন্দুটা প্রথম অবম। এই হলো উল্টা জিনিস, আমি উল্টা ভাবে প্রমাণ করব। আমি যদি কোনোভাবে এই শর্তটা এখন স্যাটিসফাই করতে পারি, তাহলে আমি বলতে পারবো এই বিন্দুটা হবে প্রথম অবম। তাহলে দেখো, এই শর্ত পথ পার্থক্য সমান সমান ল্যামডা হয়, তাহলে আমি এখন দেখব পথ পার্থক্য ল্যামডা হয় কি। খেয়াল করো, এখান থেকে যে রশ্মিগুলা এসে পড়েছে, পথ পার্থক্য এখানে কোনটা? বিএফ। তাহলে এই যে বিএফ পথ পার্থক্য, এই বিএফ নিয়ে তোমরা জানো, এই বিএফ সমান সমান কি? পথ পার্থক্য। এই কোণগুলো যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত? এটাও তোমরা জানো, জানো না? এটা কত হবে মনে আছে? কথা শোনা যায়? জি স্যার। এই কোণটা যে থিটা হবে, সেটা আমরা পিছনে কি ব্যাখ্যা করছিলাম না? জি স্যার। আচ্ছা, এই কোণটা যে থিটা হবে, এবং এখানে মূলত এইটা যেহেতু রশ্মি একটু বেঁকে গেছে, এই জন্য অপবর্তন কোণ বলতেছি, তাহলে এটা অপবর্তন কোণ। তাহলে আগে যখন ব্যতিচার ঘটে, ব্যতিচার হলো উপরিপাতিত, তাহলে আগের ঘটনা ছিল ডিসির এর ক্ষেত্রে ব্যতিচার, কিন্তু কোণটাকে আমরা ব্যতিচার কোণ বা এইসব বলছিলাম। আসলে এটাও কিন্তু তোমার এক্সাক্ট কথা নাই, কোনটা হইলো তোমার মূলত এটাও হইলো অপবর্তন কোণ। তাহলে তোমার ওখানে যেহেতু আমরা অপবর্তন করি নাই, এই জন্য ওইটার নামটা ওখানে ফেলাস আমরা করি নাই। তাই মূলত ওই ব্যতিচারের ওখানেরও যে কোণটা, ও কিন্তু অপবর্তন। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, তাহলে ব্যতিচারে কি অপবর্তন ঘটে না? ব্যতিচারেও কিন্তু অপবর্তন ঘটে, ওখানেও কিন্তু রশ্মি সরে গেছে পিছনে, ওইটা খেয়াল করো। কিন্তু আমরা ব্যতিচারের অপবর্তন ব্যাখ্যা করি নাই, সেখানে ব্যতিচারের ব্যতিচারটাই শুধু ব্যাখ্যা করছি। আর এখানে এসে আমরা আমরা অপবর্তনের কন্ডিশন, আর এখানেও তো উপরিপাতিত হচ্ছে, উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হচ্ছে, এখানে আমরা অপবর্তনটা ব্যাখ্যা করতেছি। তাই মূলত এই কোণগুলো হইলো সব অপবর্তন কোণ। এবং তোমাকে যদি এভাবে এখানে যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে এইটাও অপবর্তন কোণ, এটাও 30 ডিগ্রি। যে কোনোটা তোমার কিন্তু সৃজনশীল কোশ্চেনে চিত্রে দিয়ে দিতে হবে। তাহলে এইটা যদি থিটা হয়, সেই অপবর্তন কোণের আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, এটা গাণিতিকভাবে এটা কিন্তু কিছুটা আসা যায়, গাণিতিকভাবেও কিছু আসা যায়।
একটু খেয়াল করে দেখো, এখান থেকে এ থেকে আমরা যে লম্ব টানছি, এ থেকে যে এবি রেখা, এ থেকে এবি রেখা, এই এবি রেখাটা বিএন রেখার উপরে কত ডিগ্রি কোণ সৃষ্টি করে তোমরা কেউ বলতে পারো? 90 ডিগ্রি এবি স্যার। রেখা 90 ডিগ্রি, কারণ এই রেখাটা কিন্তু এরকম সোজা আর এটা কিন্তু একদম অনুভূমিক। তাহলে এখানের কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এখন খেয়াল করো, এখন এবি রেখাটা কি বি আর রেখার উপরেও আছে না? কেউ কেউ বলতে পারে যে এবি রেখাটা বি আর রেখার উপরে, আবার কেউ যদি বলে এবি রেখা বিএন রেখার উপরে। কথা কি সত্য দুইটাই না মিথ্যা? কথা দুইটাই সত্য, কারণ এই বি আর বিএন দুইটারই তো কমন বিন্দু বি। তাহলে আমি যদি বি আর রেখার উপরে এবি রেখাকে এবি টানতে চাই, তাহলে এবি বি আর এর উপরেরই একটা রেখা, আবার এবি বিএন এর উপরেও একটা রেখা। তাহলে এবিটা বিএন এর উপরে হয় লম্ব, বিএন এর উপরে, কিন্তু এবি বিআর এর উপরে লম্ব হয়। তাহলে এবি বিআর এর উপরে কতটুকু কোণ সৃষ্টি করে এখানে, এটাও এখন তোমরা ক্লিয়ার। এই জায়গায় এখন তোমরা বলতে পারবা কতটুকু কোণ সৃষ্টি করে, কারণ স্যার 90 এবি, ডিগ্রি মাইনাস থিটা। ইয়েস, এবি যদি বিএন এর উপরে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে আর বিআর রেখাটা বিএন থেকে থিটা কোণে উপরে উঠে গেছে, তাহলে এবি বিআর এর উপরে 90 মাইনাস থিটা কোণ সৃষ্টি করে এখানে, এই জায়গায় 90 মাইনাস থিটা। এই 90 মাইনাস থিটা এখানে। এখন তুমি খেয়াল করো, এ বি এফ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। 180 তাহলে ডিগ্রি স্যার। এখান থেকে যেহেতু এ এফ লম্ব টানছো, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90। 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কি হতে হবে? 90 হতে হবে। 90 তাহলে এইটা যেহেতু থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, এইটা 90 মাইনাস থিটা হইলে এটা থিটা হইতে বাধ্য না, এই কোণটা। জি স্যার। তাহলে এই কোণ কিন্তু অটো, গাণিতিক ভাবেই কিন্তু এখন বলতে পারো। এটা তোমরা দ্বিচিরের ওখানেও এভাবে ব্যাখ্যা দিতে পারো। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এখন তুমি আসো তাহলে বিএফ, বিএফ সমান কি লেখা যায়? তাই এটা যদি থিটা হয়, তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? সাইন থিটা বিপরীত বাহু বিএফ ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কোনটা? এবি। এবি হলো সিরের প্রস্থ স্মল এ, তাহলে বিএফ সমান সমান কি লেখা যায়? এ সাইন থিটা লেখা যায়। বুঝতে পারছো না পারো না? বুঝো না? বুঝছি। এখানেও কিন্তু না বোঝার তেমন কিছু নেই। আচ্ছা, এখন তুমি আবার খেয়াল করো, আমি যদি এখানে এখানে যদি এই ত্রিভুজের কথা বলি, এইটা যদি এফ হয়, এই বিন্দুটা যদি জি হয়, তাহলে কেউ বলতে পারো ডিজি আর বিএফ, সরি এই বিন্দুটা না, এই বিন্দুটা যদি জি হয়, তাহলে বলতে পারো ডিজি আর বিএফ এর মধ্যে সম্পর্ক কি? এখন দেখো, এখানে যদি এইটা যদি তোমার হয়, এইটা যদি হয় মধ্যবিন্দু এইটা, তাহলে এইখান থেকে কিন্তু তোমার এ ডি আর ডি বি, তাহলে এ কে আমরা কি লিখতে পারি? A/2। তাহলে এইখানে তোমরা কিন্তু প্রমাণ করা যায় এই যে বিএফ এখানে এর অর্ধেক হবে ডিজি, এটা প্রমাণ করা যায়। বিএফ এর অর্ধেক ডিজি, বিএফ এর অর্ধেক ডিজি।
ঠিক আছে, এটা তোমরা দেখো এখানে প্রমাণ করে তোমরা এই দুইটা ত্রিভুজ এ ডি জি আর এ বি এফ এরা কিন্তু সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি সমান সমান থাকবে না? সমান সমান থাকবে কিনা? তাহলে তুমি এখানে এখানে যদি লেখো এ বি এফ ত্রিভুজের এবি আর এ ডি জি ত্রিভুজের অনুরূপ বাহু হইল এডি ইকুয়ালস টু এই এ ডি এ বি এফ ত্রিভুজের হইল বিএফ ইকুয়ালস টু এ ডি জি ত্রিভুজের ডিজি। এই অনুপাত কি সমান থাকবে না? এখন তুমি এবি এর পরিবর্তে কি লিখতে পারো বা এডি এর পরিবর্তে কি লিখতে পারো? এই এডি এর পরিবর্তে লেখা যায় না 2ab লেখা যায়? তাহলে এইটাইটা যদি কেটে দিই তাহলে এখান থেকে এই বিএফ সমান সমান কি লেখা যায় বা ডিজি সমান সমান কি লেখা যায়? ডিজি সমান সমান হাফ অফ বিএফ লেখা যায়। ওখানেই দেখো প্রমাণ আছে। অনেক কিন্তু জ্যামিতিক বিষয় চলে আসছে এখানে, বুঝি নাই কথা? কথা কি এ পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। এখন আসো তুমি কাম টু দ্য পয়েন্ট। স্যার ওখানে 2BF আসে তো। 2BF আসে? জি স্যার। তাহলে কি অনুপাত কি আমরা উল্টেই লিখছি নাকি? এখানে ডিজি ডিজি তো এই ছোট, এইটা ঠিক সমান আছে তো সমান স্যার, স্যার D is equal to ঠিক আছে তো স্যার। স্যার D is equal to 2BF ই হবে। BF equal to half DG। স্যার উপরে কি গুণ ওখানে করলাম? ওই যে AB এর স্যার পরিবর্তে এখানে লেখছেন তো DG equal half BF হবে BF equal half DG। জি স্যার, বাকি সব আমি ঠিক এখানে আছে। ভুলটা লিখছি কোন জায়গায়? না স্যার, স্যার ওখানে স্যার AB একদম স্যার লাস্ট ঠিক আছে লাইনটা। স্যার। খালি স্যার ওই হাফের জায়গায় 2 হবে। ও তাহলে এইটা ভুল লিখছি মনে হয়। তারপর ও হ্যাঁ, BF এখানে is তো 2 equal to হবে, half DG। এইটা হবে। অতএব বিএফ সমান সমান কি লেখা যায় তাহলে? সমান সমান হাফ নাকি? এটাও তো হইল না, তাহলে তো ভুল হয়ে গেল। এখানে মনে হয় কি যেন একটু উল্টোই লিখছি। স্যার আগেরটাই তো সঠিক ছিল স্যার। ঠিক আছে, স্যার কি বলেছেন? আমি জানি না। তাহলে আগেরটাই তো তোমরা সঠিক ছিল। এখান থেকে অনুপাত থেকে তোমার এইটা আসবে, আসার কথা। আমার এখন এই ছোট জিনিস মাথায় কাজ করতেছে, তোমরা একটু ঠিক করে ক্যালকুলেশন। এখন তুমি দেখো তাহলে এইটার যে এইখানের পথ পার্থক্য, এইখানের পথ পার্থক্য রশ্মি কি এইটার থেকে এইটা অর্ধেক না? তাহলে এই বিএফ এইটা মনে করো ল্যামডা পথ পার্থক্য, তাহলে এইটুক কি ডিজিটে কি ল্যামডা বাই 2। এই রশ্মির সাথে এই যে এপি রশ্মির সাথে এই বি আর রশ্মির পথ পার্থক্য হলো ল্যামডা মনে করি। তাহলে এই এপি রশ্মির সাথে ডি কিউ রশ্মির পথ পার্থক্য কি? হাফ অফ ল্যামডা না? হাফ অফ ল্যামডা কিন্তু। এখন তুমি এই বিন্দুতে ধরো, এই বিন্দুতে এখন চিন্তা করো, এই বিন্দুতে যে রশ্মি আসছে এই হইলো তোমার পয়েন্ট। এখান থেকে এই যে রশ্মিটা আসছে আর এই যে রশ্মিটা গেছে, এই দুইটা রশ্মি এসে এই দুইটা প্রথম চিন্তা করো। তাহলে এই দুইটা রশ্মি এখানে যে মিলিত হয়েছে তারা কত পথ পার্থক্য নিয়ে মিলিত হয়েছে? এই দুইটা রশ্মি এই ল্যামডা বাই বিন্দুতে 2। কত পথ পার্থক্য নিয়ে? ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 পথ পার্থক্য নিয়ে। ল্যামডা বাই 2 পথ পার্থক্য নিয়ে যদি মিলে তাহলে সেখানে কি থাকে খুঁজো। ল্যামডা বাই 2 পথ পার্থক্য নিয়ে যদি কোনো জায়গায় মিলে, এই হইলো রশ্মি, তাহলে এই হইলো তোমার, দেখো এই হইলো ল্যামডা রশ্মির, আর এইখানে কি ল্যামডা বাই 2। তাহলে
λ/2 পথ পার্থক্য নিয়ে যদি যায়, তাহলে একটা রশ্মি যখন এখান থেকে স্টার্ট হবে, আর একটা রশ্মি কি হবে, এই জায়গা থেকে স্টার্ট হবে না? তাহলে তখনই তো তাদের মধ্যে λ/2 পথ পার্থক্য থাকে। তখন এই যে রশ্মি এদিকে আসে আর এখান থেকে যখন স্টার্ট হয় আরেকটা, তখন সে কি উপরের দিকে যায় না? তখন তারা পরস্পরকে কি করে দেয়? পরস্পরকে কি করে? নাকচ করে। তারা বিপরীত দশায় মিলিত হয়। যখন দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ/2 হয়, তখন কিন্তু তারা বিপরীত দশায় মিলেছে। তাহলে একটা উপরের দিকে এই কণাটাকে এই তরঙ্গ উপরে নিতে চায়, আর এই কণাটাকে, এই মাধ্যমের কণাকে এই তরঙ্গ নিচে নিতে চায়। আসলে এই কণাটা কোথায় থাকবে? এখানেই থাকবে, কোনো দিকে কাঁপবে না, তার বিস্তার শূন্য। তার মানে এই তরঙ্গ, এই কণাটা আর আলোকিত হবে না। তাহলে যখন দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ/2 হয়, তখন তারা পরস্পরকে ভেনিশ করে দেয়, সেখানে আর কোনো লব্ধি বিস্তার পাওয়া যায় না। তাহলে এই তরঙ্গ আর এই তরঙ্গ এই বিন্দুতে যখন এসে পড়ে, তখন এই দুইটার কারণে এখানে কোনো আলোকিত পয়েন্ট পাওয়া যাবে না। এখন আবার ধরো এই তরঙ্গ আর এই তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত? এইটা আর এইটার মধ্যে, এখানে তো আসছে, এটাও তো আসছে, এইটা আর এইটার মধ্যেও কিন্তু পথ পার্থক্য আবার λ/2। দেখো λ/2 কিনা, ঠিক আছে? জি স্যার। λ/2 কিনা? তাহলে এইটাও পরস্পরকে এখানে কি করে দিবে? নাকচ করে দিবে না? ফলে এই বিন্দুটা কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? অনুজ্জ্বল। অন্ধকার। অনুজ্জ্বল। তাহলে পথ পার্থক্য যখন আমি ল্যামডা ধরেছি, সেই ল্যামডা ধরে আমার কি কন্ডিশন, আমি কি পাইলাম? এই বিন্দুটাকে অনুজ্জ্বল পাইছি, এবং প্রথম অনুজ্জ্বল, প্রথম অনুজ্জ্বল। এই যে এই কথা কিন্তু মিলে গেছে। তাহলে এখানে প্রথম অবমের জন্য শর্তটা কি দাঁড়াইলো? পথ পার্থক্য সমান সমান ল্যামডা। যদি দ্বিতীয় অবমের কথা চিন্তা করি, তাহলে হবে 2 ল্যামডা। তৃতীয় অবমের কথা যদি চিন্তা করি, তাহলে হবে কি 3 ল্যামডা। এন তম অবমের কথা যদি চিন্তা করি, তাহলে হবে কি পথ পার্থক্য? n ল্যামডা। এন ল্যামডা। তাহলে দেখো এন তম অবমের শর্ত কি? এন তম অবমের শর্ত কি হবে? পথ পার্থক্য সমান সমান এন ল্যামডা। এইটাকে যদি আমরা আরো রিয়ারেঞ্জ করি, তাহলে কি লিখতে পারি? 2n λ/2, যা ব্যতিচারের জন্য পুরোপুরি উল্টো। খেয়াল করে দেখো, ব্যতিচারে তুমি পথ পার্থক্য যদি λ/2 এর জোড়গুণিতক হইতো, সেটা কি অবম ছিল না চরম ছিল? চরম। আর এখানে কি পাইছো? অবম। পুরো উল্টো। এই ঘটনাটা ভিতরে তোমরা বুঝো না। আমি আজকে আর ভিতরে ঢুকবো না, আরো এর ভিতরে আরো কিছু কথা আছে। আমি যেটুক বলছি, এইটুক তোমরা অ্যানালাইসিস করে এইটুক বোঝার চেষ্টা করো। এরপরে এই কথার কিছু এখনো কিছু আংশিক কিছু বাকি আছে, চরমের জিনিসটা বাকি রয়েছে, তারপরে এখানে আরো কিছু ভিতরের কথা বাকি রয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন অনেক হয়ে গেছে, এখানে অনেক লেন্দি হয়ে গেছে, কিন্তু ভিতরের এই যে বিষয়টা, এটা কিন্তু বইয়ে ডিসক্লোজ করে নাই, এই লেভেলের বই। সুতরাং এই জায়গাটা বোঝা যায়। এখানে শুধু মাথায় আরেকটা রাখবো, আরেকটা কথা একটু শুনে রাখো। এখানে আমরা একটা দুইটা তিনটা রশ্মি ধরছি না? ধরছি কিনা? তোমার কি আসলে বাস্তবে রশ্মি তিনটা? বাস্তবে রশ্মি কি তিনটা? অসংখ্য অসংখ্য। স্যার। তাই তুমি এখন খেয়াল করে দেখো, আমি অসংখ্যর জন্য মিলাই দিতেছি, তুমি ভালো করে দেখো। আমি এখান থেকে এর ঠিক যতটুক নিচে একটা বিন্দু ধরবো, এখান থেকে সম পরিমাণ নিচে এখানে কি বিন্দু নাই? আচ্ছা আছে কিনা? আচ্ছা স্যার।
ওগুলাকে বলা হয় করেসপন্ডিং বিন্দু। তাহলে তুমি যদি এই অর্ধেকের করেসপন্ডিং বিন্দু যদি নিচের এই অর্ধেকে চিন্তা করো, তাহলে এখান থেকে যতটুক নিচে একটা বিন্দু পাবা, এখান থেকেও ততটুক নিচে একটা বিন্দু পাবা। এখান থেকে যদি আরেকটু নিচে একটা বিন্দু ধরো, তাহলে এখান থেকেও আরেকটু নিচে কি থাকবে, একটা বিন্দু থাকবে না? একদম এখানে যদি মনে করো 100 বিন্দু থাকে এর ভিতরে পরপর সাজানো, তাহলে এখানেও কি পরপর সাজানো কি থাকবে, 100 বিন্দু থাকবে না? কারণ কি, এইটুক আর এইটুক দূরত্ব কি সমান, সমান কিনা? তাহলে এখানে তুমি যতগুলা বিন্দু পাবা এখানেও ততগুলা কি পাবা, বিন্দু। তাহলে এখানের বিন্দু থেকে যখন আলোক রশ্মি সমান্তরালে যাবে, এখান থেকেও তোমার ওইভাবে সমান্তরালে যাবে। তাহলে এইখানের বিন্দুর আলোক রশ্মি আর তার করেসপন্ডিং এর নিচের যে আলোক রশ্মি তারাও পরস্পরকে এখানে ভেনিশ করে। তার মানে এখান থেকে এই পর্যন্ত এরকম যত সমান্তরাল রশ্মি যাবে, ওই যে এর করেসপন্ডিং এর জন্য তার নিচের যে করেসপন্ডিং বিন্দু সমান্তরাল রশ্মি, তারা সব পরস্পরকে ভেনিশ করে দিয়ে 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 ওভারঅল সকল সমান্তরাল রশ্মির জন্য এই বিন্দুতে তুমি 0 পাও। কথা কি বুঝছো? তাহলে এজন্য আমাদের এই প্রথম অবমের শর্ত এখানে ল্যামডা, দ্বিতীয় অবমের শর্ত 2 ল্যামডা, তৃতীয় অবমের শর্ত 3 ল্যামডা, এভাবে n-তম অবমের শর্ত n ল্যামডা। এ পর্যন্ত আপাতত মাথায় না। আগামী দিন আমরা দেখব প্রথম চরম কি, তারপর চরম কেন বলা হয়, অবম কেন বলা হয়, এখানে কেন উজ্জ্বল কেন অন্ধকার বলা হইল না, এই বিষয়ের ব্যাখ্যাটা আমরা নেক্সট দিন দেখবো। নেক্সট দিন মানে আমাদের নেট ভালো হয়ে যাবে। আর আজকে কি খুব ঝামেলা করছে তোমাদের, শুনতে শুনতে কি খুব ঝামেলা হয়েছে? তাহলে না, আমরা স্যার। বিপিএন না, স্যার, ব্যাকআপ সবকিছু নিয়ে ঠিক আমরা ছিল। করব। না স্যার, আচ্ছা আচ্ছা, বিপিএনও নাকি অনেক আচ্ছা, সময় ঠিক স্লো আছে, কাজ স্যার। করে, তা আজকে তো অত স্যার, ঝামেলা করে না। স্যার ভিপিএন তো স্যার শুধু মানে ফেসবুক আর মেসেঞ্জারের জন্য লাগে লিংকটা পাইতে, আর এমনি তো আমরা সাধারণ নেতেই আমরা এই যে জুমে ক্লাস বুঝছি। করি। না ওই যে অনেকে লিংক দেরিতে পাইছে কিনা, তাতে তো সাথে সাথে পেয়ে গেছে মনে হয় বিপিএন এর মাধ্যমে। এরপরে তো আমরা জুমে ঢুকলে তো আর সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে, আল্লাহ হাফেজ। বলো। স্যার ওই নাসরিন জাহান লিপি নামে একটা আইডি দিয়ে আপনাকে নক করছে, ওইটা একটু অ্যাপ্রুভ করে দেন গ্রুপে। কেন তুমি আবার এআইডি পাইছো কি? স্যার ওই এটা আমুর আইডি, আমার আইডিটা একটু সমস্যা করতেছে, নেট স্টেবল হলে আমি আবার ওইটা থেকে লিভ নিয়ে নেব। আচ্ছা তাহলে ওটা কি তুমি পাঠাইছো রিকোয়েস্ট? হ্যাঁ স্যার, একজন অ্যাড দিয়ে দিয়েছে, আপনি শুধু অ্যাপ্রুভ করে দেন। আপনাকে আচ্ছা নক তাহলে দিছি আমি ওই আইডি আমি দিয়ে। ওখানে আচ্ছা ঠিক আছে। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। স্যার আসসালামু এটা আলাইকুম। এটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা এবং মাথা খাটাই দেখবা। এটা অ্যানালাইসিস করে না দেখলে কিন্তু কপালে ভোগ আছে। তা নইলে কপালে ভোগ বলতে কিছুই নেই, ওই সূত্র মুখস্থ করলেই হয়ে যায়। তাই সূত্র মুখস্থ কিন্তু উল্টা, সুতরাং সেখানে ভুল না করলেও হবে। তাহলে আমি সূত্রটা যাতে একটু মসৃণ হয় স্যার এইটা বিষয়ে সংশ্লিষ্ট এগুলো কথা বলে রেডি আসি। করে রাখেন। এটা তোমরা একটু অ্যানালাইসিস করো, জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তুমি রেডি করো, তুমি রেডি করে বলো যে স্যার এই একটা ম্যাথ বানাইছি দেখেন হয়েছে কিনা, খালি স্যারের উপরে দেয় সব। এইটা পড়ো, পড়ে রেডি করো, ওইরকম ওই রিলেটেড কি হতে পারে, আগে এই জিনিস বুঝো, তারপরে দেখা যাক। ওকে, আল্লাহ হাফেজ।